হুমকি ধামকিতে থোড়াই তোয়াক্কা বার্নাবিউতে গানার্সের হামলা আটকা খাদে 15 বারের চ্যাম্পিয়নরা। মিলান 9, ইতালি জার্মানি ব্যাটেলের সুরাহা। মিউনিখেই জয়রথ থামলেও হাঁপ ছেড়ে বাঁচল বার্সেলোনা। ভিলা ভাসল আবেগে, প্যারিস গেল সেমিতে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফার্স্ট লেগ শেষে আপনি যে দলগুলোকে অনুমান করেছিলেন তারা যাবে সেমিফাইনালে, ঠিক তাই ঘটেছে। কিন্তু তা ঘটার আগে নাটক নানাভাবে জমেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগ শেষে। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1, it was so nice that Arsenal had to do it twice। এর সঙ্গে আপনি রাইম করে মেলাতে পারেন ডেকল্যান রাইস। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন, তাকে নিয়ে আমাদের কথা হবে। তবে তার আগে সান্তিয়াগো বার্নাবিউর এই ছবিটা নিশ্চয়ই আপনি আরও একবার রোমন্থন করতে চাইবেন, যদি না আপনি রিয়াল মাদ্রিদ সমর্থক হয়ে থাকেন। রিয়াল মাদ্রিদ 1, আর্সেনাল 2। গ্যাব্রিয়েল মার্টিনেলি যখন বার্নাবিউতে একেবারে শেষে গিয়ে ওই গোলটা করলেন, তখন তারও আগেই একদমই সংশয় ছিল না এই ম্যাচটা কারা জিততে যাচ্ছে। কিন্তু তাতে আসলে ব্যবধানটা যা দাঁড়িয়েছে, 2 লেগ মিলিয়ে 5-1 জয়, তাতে বার্নাবিউতে ম্যাচ শেষে আর্সেনালের এই উদযাপনই খুব বেশি মানানসই ছিল। আর্সেনাল যখন পুরোটা সময় ধরে উপভোগ করেছে, সেই সময়টা কিলিয়ান এমবাপে আর ভিনিসিয়াসের জন্য ছিল ঠিক এমনই কনফিউজিং। আমরা ভেবেছিলাম রিয়াল মাদ্রিদ একটা প্রত্যাবর্তনের গল্প লিখলেও লিখতে পারে, অনেকে হয়তো সেটা বিশ্বাস করেছিলেন, কেউ সেই কথা বলেছিলেন। রিয়াল মাদ্রিদ হুমকি ধামকি বড়ই দিচ্ছিল, কিন্তু তার কোনো কিছুই কাজ হয় নাই, কারণ আর্সেনাল একটা প্রফেশনাল পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ যারা গেল চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন, তাদেরকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠে গেছে। এবং এখন আপনাকে এই রেকর্ডটা নিয়ে কথা বলতেই হবে, যে দলগুলো রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে 2 লেগে জিতে রিয়ালকে বাদ করেছে, এমন দলের সংখ্যা খুব বেশি নাই। সেখানে আর্সেনাল 24-25-এ ঢুকে গেছে। বায়ার্ন মিউনিখ, রোমা, লিভারপুল, ম্যান সিটি এবং এরপরে দলটার নাম আর্সেনাল। আর রিয়াল মাদ্রিদ তারা 21 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বাদ পড়লো হেরে। তার মানে এই নয় যে 21 বছর ধরে তারা প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে, কিন্তু কোয়ার্টার ফাইনালের স্টেজে তারা সবশেষ হেরেছিল 2004 সালে। আর ইংল্যান্ডের প্রতিপক্ষের বিপক্ষে রিয়াল মাদ্রিদের এই দুর্দশা সম্ভবত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একমাত্র আয়াক্সের হিসাবটা বাদ দিলে গেল 5 বারের ভেতরে 4 বারই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ হেরে। এখন এই মাঝের সময়গুলো আবার রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নও হয়েছে। এই কারণেই রিয়াল মাদ্রিদকে সবচেয়ে বেশি সম্মানটা বোধহয় করছেন মিকেল আর্তেতা। তিনি একদম খোলাসা করে বলেছেন যে এই মাঠে গিয়ে বা এই বার্নাবিউতে গিয়ে যে কোনো কিছুই সম্ভব, এটা তিনি ম্যাচের 3য় মিনিটে টের পেয়েছিলেন। কিন্তু তারপরে তার দল যেভাবে পুরোটা ম্যাচ হ্যান্ডেল করেছে, সেখানে আর্সেনাল ক্রেডিট পাবেন মিকেল আর্তেতা, ক্রেডিট পাবে পুরো দলই। কিন্তু কার্লো আনচেলত্তির আসলে হলোটা কি? তার দল যেভাবে আত্মসমর্পণ করলো আর্সেনালের কাছে, সেটা হয়তো কেউ প্রত্যাশা করেননি। এবং এরপরে কার্লো আনচেলত্তির চাকরিটাও ঝুলে গেছে। এই যে রিয়াল মাদ্রিদ 5 বার চ্যাম্পিয়ন্স লিগে গেল, 5 বার যে বাদ পড়েছে আর মাঝের সময়গুলোতে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটাই রিয়াল মাদ্রিদের শক্তির জায়গা। রিয়াল মাদ্রিদ যখন চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারে না, তখন তাদের কোচের চাকরিটা ঝুলে যায়। এবং দলে ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপের মতো ওই রকম ফুটবলার থাকার পরও রিয়াল মাদ্রিদের 2 লেগ মিলিয়ে মোটে 1টা গোল। এরও আগে অবশ্য পেনাল্টি নিয়ে বহু কাহিনী হয়েছে, কিন্তু তার কোনো কিছু আসলে ধোপে টিকবে না, কারণ রিয়াল মাদ্রিদের দুর্দশাটাই এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের অন্ততপক্ষে সবচেয়ে বড় কথা হয়ে থাকছে। এখন আপনি বলতে পারেন যে এই রিয়াল মাদ্রিদের আসলে এই আর্সেনাল পর্যন্ত পৌঁছানোরই কথা ছিল না, তারা তো ম্যানচেস্টার সিটির সঙ্গে বাদ পড়তে পারতো, তারা হয়তো বাদ পড়তে পারতো আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে। এবং আতলেতিকো মাদ্রিদের কাছে ম্যাচে তো তারা হেরেই বসেছিল, যদি না ইউলিয়ান আলভারেজের ওই ডাবল টাচটা না হতো। এরও আগে যখন লিগ ফেজটা চলছিল, তখনও রিয়াল মাদ্রিদের অবস্থা আসলে ভালো ছিল না। তারা এসি মিলানের কাছে হেরেছে, তারা লিলের কাছে হেরেছে, এবং এই এতগুলো হার চ্যাম্পিয়ন্স লিগে ঠিক রিয়াল মাদ্রিদ সুলভ নয়। কিন্তু তার মানে এই নয় যে আমরা আর্সেনালকে নিয়ে কথা বলবো না, কারণ আর্সেনাল সেই কাজটা করে দেখিয়েছে যেটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে অনেক সময় অনেক দল ফেভারিট হয়েও করে দেখাতে পারে নাই। এবং ব্যাপারটা এরকম থাকে না যে রিয়াল মাদ্রিদ সব সময় চায় তাদের ফাঁদে যেন বাকি দলগুলো আটকা পড়ে, কিন্তু এবার এমন এক ঘটনা ঘটলো যাতে রিয়াল মাদ্রিদ নিজেদের পাতা ফাঁদে
পা দিয়ে এরপরে হেরে বসলো এবং সেই জায়গায় সবচেয়ে বড় কৃতিত্বটা হয়তো পাবেন ডেকল্যান রাইস। এই যে ডেকল্যান রাইস পরপর দুটো ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলেন, তাকে যে কেনা হয়েছিল ওয়েস্ট হ্যাম থেকে প্রায় 100 মিলিয়নের ওপরে খরচ করে, 105 মিলিয়ন পাউন্ড, সেটার পুরোটাই তিনি হালাল করে দিয়েছেন এই পারফরমেন্সে। ফার্স্ট ম্যাচের পরে সেকেন্ড ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ। আপনি চিন্তা করুন ওই পাশের মিডফিল্ডে কারা ছিল, জুড বেলিংহাম ছিলেন, লুকা মদ্রিচ অবশ্য পরে নেমেছিলেন, কিন্তু এইভাবে ম্যাচ যদি কেউ ডমিনেট করে, এর সঙ্গে আপনি সাকার পারফরমেন্স মেলান, এর সঙ্গে আপনি মার্টিন ওডেগারের পারফরমেন্স মেলান, মিকেল মেরিনো অথবা কিভিওর ডিফেন্স থেকে লুইস কেলি, সবাই ছিলেন নিজেদের সেরা পারফরমেন্স দেখিয়েছেন। এবং প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটা যখন চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে চলে যায়, তখন সেই দলটাকে আপনার চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট ধরতেই হবে। এবং কি ধরনের প্রফেশনাল পারফরমেন্স আসলে এই জায়গায় দেখিয়েছে আর্সেনাল, সেটা আপনি এই ডেটাটা দেখলে বুঝতে পারবেন। এই যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আমরা যে 4টা ম্যাচ দেখলাম, 8টা দল যেখানে অংশ নিয়েছে, তার ভেতরে 2 লেগ মিলিয়ে সবচেয়ে কম শট নিয়েছে আর্সেনাল। তাদের ওপরে বাকি 7টা দলই অবস্থান করছে। কিন্তু আবার যখন এই ডেটাটাকে উল্টে আপনি এই পাশে চলে আসবেন, তার কতগুলো শট অন টার্গেটে গেছে, সেখানে সবার উপরের নামটা আবার আর্সেনাল। 23টার ভেতরে 17টা শট তারা রেখেছে অন টার্গেটে। আর্সেনালের ডিফেন্স ভালো, এটা আমরা আগে থেকেই জানতাম। আর্সেনালের স্ট্রাইকার সমস্যা আছে, এটাও সবাই জানতেন। কিন্তু রিয়াল মাদ্রিদকে 5 গোল দেওয়ার পরে স্ট্রাইকার সংকট নিয়ে অন্ততপক্ষে কথা বলার কোনো সুযোগ মিকেল আর্তেতা আমাদেরকে দিচ্ছেন না। মিকেল আর্তেতা কার ছাত্র, এটা আরও একবার মনে করিয়ে দিয়েছেন মিকেল আর্তেতা নিজেই। রিয়াল মাদ্রিদকে হারানোর পরে তিনি বলছেন পেপ গুয়ার্দিওলা যদি না থাকতেন তাহলে তিনি এই জায়গায় আসতে পারতেন না। এবং ম্যাচের দিন সকালেও তিনি গুয়ার্দিওলার সঙ্গে কথা বলে এসছেন। এই যে স্ট্রাইকার ছাড়াও কতগুলো অ্যাটাক করা যায়, এই দীক্ষা বা শিক্ষা আপনি যদি কারো কাছ থেকে এই মডার্ন ডেজে পেয়ে থাকেন, তাহলে সেই কোচটার নাম সম্ভবত পেপ গুয়ার্দিওলাই। তাই রিয়াল মাদ্রিদকে নিয়ে আপনি যত বেশি কাটাছেড়া করেন না কেন, আপনাকে আর্সেনালকে তাদের ডিউ ক্রেডিটটা দিতে হবে। এটা কোনো ওয়ান অফ ছিল না। আর্সেনাল বরং এখন দাবি করতেই পারে রিয়াল মাদ্রিদ তো কখনো তাদের হারাতে পারে না, কারণ আসলেই কখনো রিয়াল মাদ্রিদের কাছে হারে নাই আর্সেনাল। এবার চলুন আমরা চলে যাই পয়েন্ট নাম্বার 2তে। ক্লাসিক বুকায়ো সাকার একটু দোষ দিয়ে নেই। বুকায়ো সাকা যদি ওই জায়গা থেকে গোলটা করে বসতে পারতেন, তাহলে হয়তো আমরা খুব আরাম করে অন্য ম্যাচে সুইচ করতে পারতাম। অর্থাৎ ইন্টার মিলান ভার্সেস বায়ার্ন মিউনিখের ওই ম্যাচটা, যেটা 2-2 গোলে শেষ হয়েছে। এবং জার্মান এবং ইতালিয়ান প্রতিপক্ষ যখন একে অন্যের মুখোমুখি হয়, যে ধরনের ক্লাসিক লড়াই আমরা প্রত্যাশা করি, ঠিক সেই রকমই প্রত্যাশা মিটিয়েছে। তবে এই ম্যাচের আসল জায়গা বা কথা বলার জায়গা এবং মূল ছবি সম্ভবত এইটা। লাউতারো মার্তিনেজ 2 হাত প্রসারিত করে দিয়ে দাঁড়িয়ে আছেন এবং দলকে তখন তিনি সমতায় ফিরিয়েছেন। টাইয়ে এগিয়ে গেছে ইন্টার মিলান 3 মিনিটের একটা ঝড়ে। এরপরে তারা ওই ম্যাচেও লিড নেয় বেঞ্জামিন পাভা, যিনি এক্স বায়ার্ন মিউনিখ ফুটবলার, তার গোলে। তবে মার্তিনেজের এই ছবিটা ইতিহাস হয়ে থাকবে। আরও ভালো ইতিহাস হবে যদি এই মার্তিনেজ শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারেন। এই লাউতারো মার্তিনেজের পারফরমেন্স আসলে কেমন যাচ্ছে, তার ফর্ম কেমন যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে, এটা আপনি এই শেষ 5টা ম্যাচ দেখলে বুঝতে পারবেন। প্রতি ম্যাচে তিনি গোল করেছেন যতবার তিনি স্টার্ট করেছেন চ্যাম্পিয়ন্স লিগে, এবং ইন্টার মিলানের হয়ে 5 ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার এখন তাদের ক্যাপ্টেন লাউতারো মার্তিনেজ। মার্তিনেজকে অবশ্য এটুকুর ভেতরে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। মার্তিনেজ পুরো ম্যাচে কি করেছেন এইটা দেখা প্রয়োজন, তাহলে আমরা বুঝতে পারবো যে ইন্টার মিলান আসলে বায়ার্নের সঙ্গে কি করেছে। কারণ আপনি জানেন যে বায়ার্ন মিউনিখ বল পায়ে রেখে বেশিরভাগ সময়ে খেলেছে, আর ইন্টার মিলান ডিফেন্স করছে। সাধারণত তারা যেটা করে, ডিফেন্সিভ সলিডিটি সিমোনে ইনজাগির জন্য সবচেয়ে বড় প্রায়োরিটি, অথবা ইতালিয়ান যে কোনো দলের জন্যই হয়তো। লাউতারো মার্তিনেজ এই পুরো ম্যাচে সব মিলে 21টা পাস তিনি কমপ্লিট করেছেন। আর আপনি যদি তার ট্যাকেলের হিসাব করেন সব কিছু মিলিয়ে, তাহলে সেই ট্যাকেল মিলিয়ে, অর্থাৎ এরিয়াল ডুয়েল কত জিতেছেন বা সব কিছু মিলে সেই সংখ্যাটা দাঁড়াবে 17। একটা স্ট্রাইকার তিনি 17টা ট্যাকেল করেছেন। এইটা হচ্ছে ইন্টার মিলানের জয়ের মাঝে যা। এবং ইন্টার মিলান আসলে কিভাবে জিতেছে সেটা আপনি এই ছোট্ট ডেটা দেখলে বুঝতে পারবেন। ইন্টার মিলানের সবাই আসলে একসঙ্গে ডিফেন্সিভ ইউনিটটা কাজ করিয়েছেন বা ওয়ার্কআউট করিয়েছেন। এটাই ইন্টার মিলানের খেলার সবচেয়ে বড় দিক। কিন্তু বায়ার্ন মিউনিখের সঙ্গে তারা আবার 2 লেগ মিলিয়ে 3টা গোলও হজম করেছে, যেটা ঠিক ইন্টার মিলান সুলভ নয়। এখন প্রশ্নটা সেখানে এসে যায়, তাহলে কি ইন্টার একটু নড়বড়ে ছিল? তবে ইন্টারের যে জায়গাটায় একটু ধুঁকতে হয়েছে সেটা হচ্ছে ম্যাচের শেষ দিকে গিয়ে প্লেয়াররা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলেন, এবং সেই কারণে শেষ যে 5 মিনিট যোগ করা হলো, যেটা গিয়ে 6 মিনিটে ঠেকেছিল, ওই জায়গায়
আসলে ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার সুযোগ ছিল বা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার সুযোগ ছিল বায়ার্ন মিউনিখের। এবং ওই সুযোগটা পেয়েছিলেন বায়ার্ন মিউনিখের টমাস মুলারের বায়ার্ন মিউনিখ ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে, তিনি বিদায় নিচ্ছেন। তবে বায়ার্ন মিউনিখের এই যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, সেটা গেল কয়েক বছর ধরে খুব সুখের যাচ্ছে না। তারা নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবার আয়োজন করবে, কিন্তু আরও একবার কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়তে হলো বায়ার্ন মিউনিখকে। আর টমাস মুলার একটা রেকর্ড গড়েই বায়ার্ন মিউনিখে তার ইউরোপিয়ান অধ্যায়টা শেষ করলেন। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোরা যেখানে আছেন, সেই জায়গায় টমাস মুলারও আছেন চ্যাম্পিয়ন্স লিগের অল টাইম সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারদের একজন। এখন টমাস মুলার, যিনি ছুঁয়েছেন এই ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নেমেই লিওনেল মেসিকে। বায়ার্নের পারফরমেন্স আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন। বায়ার্ন তুলনামূলকভাবে একেবারে মন্দ করে নাই, এই টাইয়ে ফেভারিট ইন্টার মিলানই ছিল, এবং ইন্টারও আসলে একটা প্রফেশনাল পারফরমেন্স দিয়েই বায়ার্ন মিউনিখকে বিদায় করে দিয়েছে। পয়েন্ট নাম্বার 3-তে অ্যাস্টন ভিলার আশার ভেলা। অ্যাস্টন ভিলা একটা আশা জাগিয়েছিল পুরো ম্যাচে, এবং এই আশা বা স্বপ্ন দেখার সূচনাটা হয়েছিল এই জায়গায়। ম্যাচ যখনও শুরু হয় নাই তখন ভিলা পার্কে আপনি যে টিফো দেখেছেন, দিস ইজ ভিলা পার্ক, এবং এই রকম ঐতিহাসিক ম্যাচ আয়োজন অ্যাস্টন ভিলা এর আগে সবশেষ বোধহয় 81-82 মৌসুমের দিকে করেছে। এবং সেই মাঠে তারা একটা স্বপ্ন নিয়ে নামলো যে তারা পিএসজিকে আটকে দেবে। পিএসজির কাছে তারা 2-0 গোলে আবার পিছিয়ে পড়লো, সেই ম্যাচ তারা জিতে শেষ করলো, কিন্তু শেষ পর্যন্ত পিএসজি উঠে গেল পরের রাউন্ডে। অ্যাস্টন ভিলার জন্য সো ক্লোজ ইয়েট সো ফার, এই কথাটা মহাসত্যি। তাদের ক্যাপ্টেন জন ম্যাকগিন যা বলেছেন, এটাই আসলে অ্যাস্টন ভিলাকে আপনাকে এক কথায় বুঝিয়ে দিতে পারবে। তার কথাটা একটু বোঝা দরকার। আমি কখনো রিয়াল বা বার্সার সঙ্গে খেলিনি, পিএসজি আমার ক্যারিয়ারে খেলা সেরা প্রতিপক্ষ। খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার ভালো সুযোগ ছিল, কিন্তু পারলাম না অল্পের জন্য। তবুও আমাদের গর্ব করা উচিত, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে আমরা খেলা ঘুরিয়ে দিচ্ছিলাম। আমরা আবার এখানে খেলতে চাই, এখানে খেলার জন্য সব নিংড়ে দেব। পরের বার উনাই এমিরের দল চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে কিনা আমরা জানি না, কিন্তু জন ম্যাকগিনের মতো ফুটবলারের জন্য এই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মুখোমুখি হওয়া কত বড় ঘটনা সেটা বোঝা গেল তার ম্যাচ শেষে দেওয়া ইন্টারভিউতে। এখনও পরের বারে চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য খুব ভালো পজিশনে অ্যাস্টন ভিলা আছে, এবং যেহেতু ইংল্যান্ড থেকে 5টা টিম পরের বার চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, অ্যাস্টন ভিলা সেই স্বপ্নটা দেখতেই পারে। এবারে চ্যাম্পিয়ন্স লিগে যে নতুন ফরম্যাট, সেখানে সরাসরি লিগ ফেজ থেকে নকআউট পর্বে কোয়ালিফাই করেছিল অ্যাস্টন ভিলা। তারা যখন সেকেন্ড রাউন্ড পার করলো, এরপরে কোয়ার্টার ফাইনালে 3-1 গোলে ইনফ্যাক্ট তারা হেরেছিল পিএসজির মাঠে, এবং শেষে গিয়ে মেন্দেস একটা গোল করেছিলেন। ওই গোলেই শেষ পর্যন্ত তাদের কপাল পুড়েছে। তবে অ্যাস্টন ভিলার সব আশা শেষ হয়ে যায় নাই। এই ধরনের ছোট গল্প, ছোটদের বড় গল্প, এটাই বোধহয় চ্যাম্পিয়ন্স লিগ দেখতে চায়, এবং অ্যাস্টন ভিলার প্রতি লোকেদের সম্মান এই ম্যাচের পরে সম্ভবত আরও বেড়েই গেছে। পয়েন্ট নাম্বার 4-এ আমরা চলে যাই, যেখানে মুদ্রার ওপিচটাও দেখা হয়েছে বার্সেলোনা এবং পিএসজির। বার্সেলোনা এখন বোধহয় দাবি করতে পারে, বা বার্সেলোনার সমর্থকেরা দাবি করতে পারেন যে ভাই, ফার্স্ট লেগে আমার বড় লিডের কোনো দরকার নাই। 4-0 গোলে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ফার্স্ট লেগ জেতার পরে সেকেন্ড লেগে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা শুরু হয়ে গেছিল বার্সেলোনার। এবং যারা বার্সেলোনার সমর্থক তারা জানেন, তাদের মেমোরিতে কিছুটা হলেও সেই রোম, সেই অ্যানফিল্ড, এই সব কিছু ফিরে আসতে শুরু করে দিয়েছিল। গত বছরও তারা পিএসজির সঙ্গে ফার্স্ট লেগে জিতে পরের লেগে হেরে বসেছিল ঘরের মাঠে, এবং পরে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে তাদের বিদায় নিতে হয়েছিল। সেটাও গিরাসি যখন ফার্স্ট হাফে গোল করলেন, সেকেন্ড হাফে যখন শুরুর দিকে আরও একটা গোল বরুসিয়া ডর্টমুন্ড করে বসলো, তখন ওই আত্মঘাতী গোলটা না পেলে বার্সেলোনার জন্য হয়তো জেতাটা বেশ নাটকীয় হয়ে যেতে পারত। 3-1 গোলে হেরে বার্সেলোনার এই বছরের অপরাজিত থাকার রেকর্ডটা হাতছাড়া গেছে ঠিকই, কিন্তু বার্সেলোনা হাঁপ ছেড়ে বেঁচেছে। এবং বার্সেলোনার জন্য এই ম্যাচটা একটা অ্যালার্ম হয়ে থাকতে পারে যে এই রকম ঘটনা তারা যেন ঘটতে না দেয়। কারণ চ্যাম্পিয়ন্স লিগে এই যে তারা 6 বছর পরে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলো, যেখানে তারা সবশেষ খেলেছিল লিভারপুলের বিপক্ষে, সেই অ্যানফিল্ডের ট্র্যাজেডিতে, যেটা বার্সেলোনার জন্য ট্র্যাজেডি, লিভারপুলের জন্য অন্য গল্প, সেই জায়গায় বার্সেলোনার শেখার বহু কিছু এখনও বোধহয় আছে। খুবই খুশি হবেন লুই এনরিকে, কারণ ফ্রেঞ্চ দলগুলোর ভেতরে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশিবার সেমিফাইনালে ওঠার রেকর্ডটা পিএসজির হয়েছে, এবং এটা অনুমিতই ছিল যে তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অন্তত পক্ষে উঠতে পারবে। তারা যেভাবে খেলছে, গোল টোল করছে, এই সব কিছু তাদের আশার পালে হাওয়াটা আরও বেশি দিচ্ছে। এখন
প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাস্টন ভিলার সঙ্গে তারাও তো নিজেদের পুরনো রূপে ফিরে গিয়েছিল, মানে যে পিএসজিকে নিয়ে লোকে হাসি ঠাট্টা করেন সেই পিএসজিকে তো দেখা গেল 2 গোলের লিড নইলে কে হাতছাড়া করে এর আগে ফার্স্ট লেগে ওইভাবে জিতে আসার পরও। পিএসজিরও এইরকম 2-1টা ঘটনা এই সিজনে আছে। লিগে কিছু ম্যাচে তাদের এরকম ঘটেছে, চ্যাম্পিয়ন্স লিগেও কিছু ম্যাচে তাদেরকে এরকম নার্ভি মোমেন্ট পার করতে হয়েছে। তবে পিএসজি তার ভেতরেও খানিকটা পজিটিভিটি আছে যে শেষের 10 মিনিট তারা যেভাবে গেম ম্যানেজ করেছে সেটা তাদের সাহায্য করছে। উনাই এমিরির একটা সিদ্ধান্ত যেখানে তিনি মার্কাস রাশফোর্ডকে তুলে নিয়েছিলেন সেইটা হয়তো তাদেরকে খানিকটা হেল্প করেছে পিএসজিকে। আর দোনারুমা তিনি বেশ ভালো করছেন, কয়েকটা সেভ তিনি করেছেন, নইলে হয়তো পিএসজি জেতাটা কঠিন হয়ে যেত। এবং যে পিএসজি আর বার্সেলোনাকে লোকে ফেভারিট ধরছিল চ্যাম্পিয়ন্স লিগে, তাদেরকে এই কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে গিয়ে এমন কিছু মুহূর্তের সাক্ষী হতে হয়েছে যার কারণে এই দুই দলও নিজেদের ফেভারিট তকমাটাকে ক্যারি করার জন্য সম্ভবত সামনে আরও বেশি সতর্ক হতে চাইবে। এবার চলুন আমরা যাই পয়েন্ট নাম্বার 5-এ খেলা হবে। আপনি এই ব্র্যাকেটটার রেজাল্ট এতক্ষণে জানেন, সেখান থেকে কারা কারা উঠে গেছে তারাও আপনি জানেন, এবং এই জায়গায় আমাদের জন্য সেমিফাইনালে ব্লকবাস্টার 2টো ম্যাচ অপেক্ষা করছে। সবার আগে চলুন আমরা কথা বলি আর্সেনাল ভার্সেস পিএসজি নিয়ে। দুই দলেরই লিগে তেমন কোনো ব্যস্ততা নাই। প্রিমিয়ার লিগে 2 নম্বর স্থানে থেকে আর্সেনাল শেষ করবে, এটা মোটামুটি নিশ্চিত। শিরোপা জেতার কোনো সুযোগ নাই, পিএসজির শিরোপা জেতা হয়ে গেছে। কিন্তু কোন জায়গায় আসলে তারা এক হচ্ছে ঘরোয়া লিগে তাদের তেমন কোনো ব্যস্ততা নাই এই বিন্দুতে। আরও একটা জায়গায় এই দুই দলকে আপনি এক করতে পারেন, এটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচ জিতেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয় নাই এমন দুটো দল হচ্ছে আর্সেনাল এবং পিএসজি। সবার উপরের দলটার নাম আর্সেনাল, পরের নামটা পিএসজি। দুইটা দলই চ্যাম্পিয়ন্স লিগে একটা করে ফাইনাল খেলেছে, দুইটা দলই সেই ফাইনালে হেরেছিল। এবার তাদের ফাইনালে যাওয়ার লড়াই, এবং এই দুই দল খুব একই বিন্দুতে এসে মিলেছে এই ফিক্সারে। আপনার কাছে জানতে চাই একটা আর্লি প্রেডিকশন এই ম্যাচটার কথা বলার আগে। বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, কাকে এগিয়ে রাখবেন? ভয়ঙ্কর এক অসুবিধা। কিন্তু এই দুই দলের অবস্থা আসলে আর্সেনাল বা পিএসজির মতো নয়। এই দুই দলের জন্য ক্লান্তি একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যখন তারা ম্যাচ খেলবে। কেন? একটু ফিক্সচারটা দেখে নেওয়া প্রয়োজন। এই যে বার্সেলোনার পরবর্তী 7টা ম্যাচ, মে মাসের 11 তারিখ পর্যন্ত তারা রিয়াল মাদ্রিদের সঙ্গে খেলবে 2 বার, ইন্টার মিলানের সঙ্গে খেলবে আরও 2 বার, এবং তাতে লা লিগা টাইটেল রেসের একটা ব্যাপার স্যাপার আছে, কোপা দেল রের একটা ফাইনাল আছে। ফাইনাল খেলার পরই তাদেরকে ইন্টার মিলানের সঙ্গে খেলতে হবে, মাঝখানে বায়াদোলিদ, এরপরে আবার ইন্টার মিলান, এরপরে আবার এল ক্লাসিকো, এবং এই এল ক্লাসিকোতে লা লিগা টাইটেলটা নির্ধারণ হলেও হতে পারে। আর ওই ফাইনাল হলো মহা গুরুত্বপূর্ণ বার্সেলোনার জন্য। তো ক্লান্তি একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। এমনিতেই যে বার্সার ডর্টমুন্ডের সঙ্গে পারফরমেন্স, এর পেছনে অনেকে ক্লান্তির দায় দিয়েছিলেন, কারণ ঈদের পর থেকে বা ইন্টারন্যাশনাল ব্রেকের পর থেকে বার্সেলোনাকে একটানা ম্যাচ খেলে যেতে হচ্ছে সেই কারণে। আবার ইন্টার মিলানের জন্য কাজটা সহজ নয়, কারণ ইন্টার মিলানও সেরিয়ার সবার ওপরে আছে, এবং তাদের ঠিক পেছনে আছে নাপোলি, যারা 3 পয়েন্টে পিছিয়ে আছে পয়েন্ট টেবিলে। তাদেরকেও একটা কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে সেরিয়াতে যেতে হচ্ছে। সবার ওপরে তাদের প্রথম খেলা বোলোনিয়ার সঙ্গে, এরপরে দেখেন এইসি মিলানের সঙ্গে মিলান ডার্বির ম্যাচ, তাদের কোপা ইতালিয়ার ইন্টার ভার্সেস রোমার ম্যাচ রয়েছে সেরি আতে, বার্সেলোনা ভার্সেস ইন্টার মিলান, এরপরে মাঝখানে ইন্টার ভেরোনা, এরপরে ইন্টার বার্সেলোনা, তোরিনো ইন্টার। মানে ইন্টার মিলানের জন্য আসলে কাজটা একদমই সহজ হবে না। এই দুই দলও একটা জায়গায় গিয়ে এক বিন্দুতে মিলেছে। আপনার কাছে একটু জানতে চাই আর্লি প্রেডিকশনটা কি এই দুই সেমিফাইনালের? যদিও খুবই আর্লি, এর ভেতরে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, এবং তার ভেতরে চেঞ্জের ভেতরে কি আছে? থমাস পার্টে খেলতে পারবেন না আর্সেনাল হয়ে ফার্স্ট লেগে, বালদে খেলতে পারবেন না ইন্টার মিলানের সঙ্গে, ফার্স্ট লেগে তো খেলতে পারবেনই না, সেকেন্ড লেগে যদি ফেরেন সম্ভাবনা বেশ খানিকটা কম। তাই ওই জায়গায় গেম ম্যানেজমেন্টেরও অনেক হিসেব নিকেশ শেষ পর্যন্ত আছে। এই ছিল আমার চ্যাম্পিয়ন্স লিগের এই সপ্তাহের 5 মিশালি। আমি জানি অনেক কিছু মিস হয়ে গেছে, আপনার জন্য কমেন্ট সেকশন খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.